প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণে সমাস, একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে আশা করি উপকৃত হবা। তো যাই হোক, সমাস নিয়ে কথা বলতে চাচ্ছি। আমরা শুরুতেই সমাসের কিছু বেসিক জিনিস সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি। যেমন সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ করা। সমাস শব্দের অর্থ হচ্ছে কি? সংক্ষেপ করা। এই সমাসের রীতি সংস্কৃত ভাষা হতে আগত। এটি প্রায়শই পরীক্ষায় আসে এমসিকিউ আকারে, যে সমাসের রীতি কোন ভাষা থেকে আগত। তাহলে আমরা সহজেই অ্যান্সার করে দিব, সমাসের রীতি সংস্কৃত ভাষা থেকে আগত। আর সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ করা। আসলে সমাসটা কি, এই বিষয়ে যদি আপনাদেরকে একটু ধারণা দিই, তাহলে আপনারা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। যাই হোক, আমরা নিচে দুইটি উদাহরণ লিখেছি। এই উদাহরণের মাধ্যমে কিন্তু আপনি সমাসটা ক্লিয়ার হতে পারবেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন এখানে আমি লিখেছি যে মধু সংগ্রহ করে যে মাছি তাকে আমরা বলি মৌমাছি। একটু ভালো করে খেয়াল করবেন যে আমরা যখন কথা বলি তখন আমরা বলি না যে আমি ওই যে মধু সংগ্রহ করে যে মাছি তারই দেখেছি। আমরা সবসময় এটাই বলি যে মধু সংগ্রহ করে যে মাছি, এটাকে সংক্ষেপ করলে যেটা হয় সেটা হচ্ছে মৌমাছি। আচ্ছা, সমাস শব্দের অর্থ কিন্তু সংক্ষেপণ। এখন এটা একটু বুঝতে হবে যে সমাস কীভাবে আসলে সংক্ষেপণ করি। দেখেন, মধু একটি পদ, সংগ্রহ একটি পদ, করে একটি পদ, যে একটি পদ, মাছি একটি পদ, সবটা মিলে কি হলো? সবটা মিলে হয়ে গেল মৌমাছি। এবার একটু ভালো করে খেয়াল করেন যে সমাস শব্দের অর্থ ছিল কি? সংক্ষেপণ করা। তা আসলে আমরা কি প্রমাণ করতে পেরেছি যে সমাস শব্দের অর্থ সংক্ষেপণ? হ্যাঁ, আমরা পেরেছি। কিভাবে পেরেছি? দেখেন, এখানে মধু সংগ্রহ করে যে মাছি, মোটামুটি এখানে 5টা পদ মিলে এক পদে রূপান্তরিত হয়েছে। তাহলে এই প্রমাণ থেকে আমরা সমাসের সংজ্ঞাটা কিন্তু সহজেই অনুধাবন করতে পেরেছি যে অনেকগুলো পদকে একটি পদে একত্রিত বা রূপান্তরিত করার নামই হচ্ছে সমাস। অন্যভাবেও বলা যায় যে অনেকগুলো পদকে এক পদে রূপান্তর করার প্রক্রিয়াকে সমাস বলা হয়। একইভাবে যদি আমরা আরও একটু উদাহরণ দেখি, তাহলে বিষয়টা আরও বেশি ক্লিয়ার হবে। যেমন আমরা এখানে লিখেছি যে রেলের উপর দিয়ে চলে যে গাড়ি তাকে আমরা বলে থাকি রেলগাড়ি। তো দেখেন, রেল, তারপরে যদি আপনাদেরকে দেখাই, এখানে অনেকগুলো পদ রয়েছে। রেলের উপর দিয়ে চলে যে গাড়ি, ওই একই নিয়মে যেভাবে মধু সংগ্রহ করে যে মাছি মৌমাছি, রেলের উপর দিয়ে চলে যে গাড়ি সেটা হয়ে গেছে কি? রেলগাড়ি। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে মৌমাছি, এই জিনিসটা কি, আর এই যে মধু সংগ্রহ করে যে মাছি, এই জিনিসটা কি? এটাকে খুব সহজে আমরা বোঝার জন্য একটু এইদিকে যাচ্ছি। তো আপনারা যদি খেয়াল করেন, আমি এই যে মধু সংগ্রহ করে যে মাছি সেটা একটু বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, এই লম্বা বাক্যটাকে বলা হয় ব্যাস বাক্য। হ্যাঁ, অর্থাৎ এই যে মধু সংগ্রহ করে যে মাছি, এটাকে বলা হয় ব্যাস বাক্য। আর এই যে মৌমাছি, এই মৌমাছিটাকে বলা হবে সমস্ত পদ। এই ব্যাস বাক্যের আরও একটি নাম আছে, সেটাকে আমরা বিগ্রহ বাক্য বলতে পারি, তারপরে সমাস বাক্য আমরা বলতে পারি। আর এই যে মৌমাছি, এই মৌমাছিকে আমরা কি বলতে পারি? সমস্ত পদ, সমাস লব্ধ পদ। আমরা একে আরও বলতে পারি সমাস নিষ্পন্ন পদ, সমাসবদ্ধ পদ। সমস্ত পদ, সমাস লব্ধ পদ, সমাসবদ্ধ পদ, এগুলো একই জিনিস। এর মানেটা হচ্ছে যে ওই লম্বা যে বাক্যটা, মধু সংগ্রহ করে যে মাছি, ব্যাস বাক্য, এটাকে আমরা একটা পদে রূপান্তরিত করেছি। এই জন্য এটার মৌমাছিটার নাম হয়ে গেছে সমস্ত পদ, অর্থাৎ এখানে সবগুলো পদ এখানে আছে। এখন প্রশ্ন হচ্ছে, কোনো সমাসে পূর্বপদ পরপদ প্রাধান্য পেয়ে থাকে, আবার কোনো সমাসে উভয় পদই প্রাধান্য পেয়ে থাকে। সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তী ক্লাসে। ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি এই জাতীয় ক্লাস চান, সাড়া যোগান, তবে আমি সামনের দিকে পরবর্তী অধ্যায়গুলো ধাপে ধাপে নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সকলকে।